আজ আমরা সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে এমনভাবে কথা বলবো যা হয়তো আগে শোনেননি। হুম। এটা শুধু একটা টু ডু লিস্ট বানানো বা ক্যালেন্ডার গোছানোর মতো সাধারণ কোনো ব্যাপার নয়। একদমই না। সত্যি বলতে আজকের আলোচনাটা একটা পদ্ধতির চেয়েও বেশি কিছু। এটা জীবনকে দেখার একটা নতুন দর্শন বলা যায়। আর এর উৎস হল টনি রবিনসের বিখ্যাত প্রোগ্রাম টাইম অফ ইয়োর লাইফ। আর তার সাথে থাকা একটা অ্যাকশন ওয়ার্কবুক। ঠিক। আমাদের আজকের মিশন হল র্যাপিড প্ল্যানিং মেথড বা সংক্ষেপে আরপিএম নামে পরিচিত এই দর্শনটার গভীরে যাওয়া। এটা আমাদের শেখায় কিভাবে কি করতে হবে এই চিন্তা থেকে বেরিয়ে এসে আমি সত্যি কি চাই আর কেন চাই এই প্রশ্নের উপর মনোযোগ দিতে হয়। চলুন দেখি যা সত্যি গুরুত্বপূর্ণ তার জন্য কিভাবে আরও বেশি সময় খুঁজে পাওয়া যায়। আর এই পদ্ধতিটার জন্মই হয়েছে একটা গভীর সংকট থেকে। মজার ব্যাপার হলো গত ১০০ বছরে আমরা চাঁদে গিয়েছি, ইন্টারনেট আবিষ্কার করেছি, কিন্তু সময় ব্যবস্থাপনার কৌশলগুলো প্রায় একই জায়গায় রয়ে গেছে। একদম প্রায় একই জায়গায় আটকে আছে। সেই পুরনো দিনের লম্বা টু ডু লিস্ট যা আমাদের ব্যস্ত রাখে, কিন্তু দিন শেষে কোনো পরিপূর্ণতার অনুভূতি দেয় না। ঠিক, শুধু ক্লান্তি আসে। ওয়ার্কবুকটিতে টনি রবিনস নিজেই বলেছেন, তিনি যখন কেরিয়ারের একেবারে শীর্ষে অকল্পনীয়ভাবে সফল, তবুও তিনি অতিরিক্ত কাজের চাপে প্রায় দিশেহারা হয়ে পড়েছিলেন। তার মনে হচ্ছিল তিনি যেন নিজের জীবনের ড্রাইভিং সিটে নেই। বা সেই ব্যক্তিগত উপলব্ধি থেকেই এই আরপিএম পদ্ধতির জন্ম। চলুন তাহলে একটা দারুণ আর কিছুটা অদ্ভুত ধারণা দিয়ে শুরু করি। ওয়ার্কবুকটি বলছে সময় আসলে কোনো বস্তু নয়, সময় একটা অনুভূতি। এটা প্রথমে শুনলে একটু খটকা লাগে, তাই না? আমারও লেগেছিল, কিন্তু একটু ভাবলেই বোঝা যায় কথাটা কতটা সত্যি। ডেন্টিস্টের চেয়ারে বসে থাকা ১ মিনিট মনে হয় অনন্তকাল। হ্যাঁ, ঠিক। আবার ভালোবাসার কোনো কাজ করলে ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যায় আমরা টেরই পাই না। আরপিএমের মূল লক্ষ্যই হল আমাদের দিনের বেশিরভাগ সময়টাকে সেই আনন্দময় অনুভূতিতে ভরিয়ে তোলা। ঠিক তাই। আর এই অনুভূতির নিয়ন্ত্রণ নির্ভর করে আমরা কিসের ওপর মনোযোগ দিচ্ছি তার ওপর। একে বলা হচ্ছে ফোকাসের শক্তি। ফোকাসের শক্তি। আমরা যা কিছুর ওপর মনোযোগ দিই, আমাদের শক্তিও সেদিকেই যায়। কিন্তু সমস্যা হলো, কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া আমাদের মনোযোগ ৩টে জিনিস খুব সহজে চুরি করে নেয়। কি সেগুলো? প্রথমটা হলো ভয়, ব্যর্থ হওয়ার ভয় বা কিছু হারানোর ভয়। আর দ্বিতীয়টা নিশ্চয়ই তাৎক্ষণিক আনন্দ, যেমন জরুরি একটা কাজ করার বদলে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে যাওয়া। এটা তো আমাদের সদার সাথেই হয়। একদম। আর তৃতীয় এবং সবচেয়ে বড় চোটটা হলো অন্যদের চাহিদা। ও হ্যাঁ। পরিবার, বন্ধু বা অফিসের বস, তাদের চাহিদা মেটাতে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই যে আমরা নিজেরা কি চেয়েছিলাম। আরপিএম আমাদের এই ৩টে ফাঁদ থেকে বাঁচিয়ে নিজের লক্ষ্যের দিকে মনোযোগ ফেরাতে সাহায্য করে। হ্যাঁ, আর এখানেই বোধহয় পদ্ধতির মূল কৌশলটা লুকিয়ে আছে। আমরা সাধারণত দিনের শুরুতে ভাবি, আজ আমার কি করণীয়। এ প্রশ্নটাই আমাদের একটা লম্বা কাজের তালিকার দিকে ঠেলে দেয়। কিন্তু আরপিএম এই প্রশ্নটাকে বদলে দিয়ে ৩টে জাদুকরী প্রশ্ন করতে শেখায়। আর এই ৩টি প্রশ্নকে একটা লকারের কম্বিনেশনের মতো ভাবতে হবে। ক্রমটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা। প্রথম প্রশ্ন হল ফলাফল বা রেজাল্ট নিয়ে। আমি সত্যি কি চাই, এটা কিন্তু আমার কি করতে হবে থেকে সম্পূর্ণ আলাদা একটা প্রশ্ন। কিভাবে আলাদা? এখানে ফোকাসটা কাজের ওপর নয়, চূড়ান্ত লক্ষ্যের ওপর। যেমন আপনার লক্ষ্য শুধু একটা রিপোর্ট লেখা নয়, আপনার আসল ফলাফল হতে পারে টিমকে প্রজেক্টের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা। বাহ, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই তো দারুণ। কাজের তালিকাটা হঠাৎ করেই অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী প্রশ্নটি হল উদ্দেশ্য বা পারপাস নিয়ে। আমি কেন এটা চাই? কেন চাই? হ্যাঁ, এই ফলাফলটা অর্জন করলে আমার কেমন অনুভূতি হবে, এটা আমাকে বা আমার কাছের মানুষদের কি দেবে। এই কেন এর মধ্যেই আসল আবেগ আর চালিকা শক্তি লুকিয়ে থাকে। তার মানে এটাই মোটিভেশন। একদম। যখন আমাদের কাছে একটা শক্তিশালী কেন থাকে, তখন কিভাবে করতে হবে সেই পথটা অনেক সহজ হয়ে যায়। উদ্দেশ্যটাই আমাদের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখে। আমি যখন প্রথম এটা পড়ি তখন ভেবেছিলাম প্রশ্নগুলোর ক্রম হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পরে যখন নিজে চেষ্টা করলাম তখন বুঝলাম যে কেন প্রশ্নটা আগে করলে আমি লক্ষ্যের গভীরে যেতেই পারছিলাম না। ঠিক। প্রথমে কি চাই তা পরিষ্কার না হলে
কেন চাই এই প্রশ্নের উত্তরটা কেমন যেন ভাসমান মনে হয়। এই ক্রমটা আসলেই জাদুর মতো কাজ করে। একদম ঠিক বলেছেন। আর যখন কি এবং কেন দুটোই পরিষ্কার, তখন আসে তৃতীয় প্রশ্ন, কার্যপরিকল্পনা বা ম্যাসিভ অ্যাকশন প্ল্যান। অর্থাৎ কি করতে হবে। হ্যাঁ, এই ফলাফল অর্জনের জন্য আমাকে নির্দিষ্ট কোন কোন কাজগুলো করতে হবে। দেখুন, কাজের তালিকাটা কিন্তু বাদ যাচ্ছে না, কিন্তু এটা এখন আর তালিকার শুরুতে নেই, বরং সব শেষে আসছে। আর এখন এই কাজগুলো আর বিচ্ছিন্ন মনে হচ্ছে না, বরং একটা বড় উদ্দেশ্যের অংশ বলে মনে হচ্ছে। ঠিক। দিনের শেষে আমরা হয়তো 20টা কাজ শেষ করতে পারি, কিন্তু যদি সেই কাজগুলো করে আমাদের ভেতরটা খালি মনে হয়, তাহলে সেই সাফল্য অর্থহীন। আরপিএম আমাদের সেই অর্থ খুঁজে পেতে সাহায্য করে। ঠিক। এখন প্রশ্ন হলো, এই দর্শনটাকে আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে প্রয়োগ করা যায়, বিশেষ করে যখন আমাদের উপর কনস্ট্যান্টলি জরুরি কাজের চাপ আসতে থাকে। এর জন্য ওয়ার্কবুকটিতে টাইম টার্গেট নামে একটি চমৎকার ধারণা দেওয়া হয়েছে। এটা কি স্টিফেন কোভির সেই বিখ্যাত আর্জেন্ট ভার্সেস ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্সের মতো? হ্যাঁ, ধারণাটা সেখান থেকেই অনুপ্রাণিত, কিন্তু এখানে একটা নতুন মাত্রা যোগ করা হয়েছে, আর সেটা হলো অনুভূতি। আচ্ছা। প্রথম ক্ষেত্রটি হল মনোযোগ নষ্টের ক্ষেত্র, যেখানে কাজগুলো জরুরিও নয়, গুরুত্বপূর্ণ নয়, যেমন উদ্দেশ্যহীনভাবে টিভি দেখা বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো। দ্বিতীয়টি হল বিভ্রান্তির ক্ষেত্র, যেখানে কাজগুলো খুব জরুরি মনে হয় কিন্তু আসলে গুরুত্বপূর্ণ নয়, যেমন এমন কোনো ইমেলের উত্তর দেওয়া যা আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিতই নয়। এটা আমাদের ব্যস্ত রাখে কিন্তু এগিয়ে নিয়ে যায় না। আর তৃতীয়টা নিশ্চয়ই চাহিদার ক্ষেত্র, যেখানে কাজগুলো জরুরি এবং গুরুত্বপূর্ণ দুটোই, যেমন হঠাৎ কোনো পারিবারিক বিপদ বা অফিসের কোনো সংকট। ঠিক, এই ক্ষেত্র তো আমাদের প্রতিক্রিয়া দেখানো ছাড়া উপায় থাকে না। কিন্তু চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রটির নাম পরিপূর্ণতার ক্ষেত্র বা দ্য জোন অফ ফুলফিলমেন্ট। দ্য জোন অফ ফুলফিলমেন্ট। এখানে কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, যেমন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা, নতুন কিছু শেখা, স্বাস্থ্যের যত্ন নেওয়া বা প্রিয়জনের সাথে একান্তে সময় কাটানো। ওয়ার্কবুকটি বলছে সফল মানুষেরা তাদের সময়ের 40 থেকে 70% এখানেই কাটান। বলেন কি 40 থেকে 70%? হ্যাঁ, কারণ দীর্ঘমেয়াদী সাফল্য আর মানসিক শান্তির ভিত্তি এখানেই তৈরি হয়। কিন্তু আমাদের কর্পোরেট সংস্কৃতিতে তো জরুরি কাজকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সারাদিন ধরে মিটিং আর ইমেলের উত্তর দিতেই দিন শেষ। এই পরিপূর্ণতার ক্ষেত্রে সময় কাটানোকে তো অনেকেই কাজ ফাঁকি দেওয়া ভাবতে পারে। এই মানসিকতার সাথে কিভাবে লড়াই করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হল সচেতন পরিকল্পনা। এখানেই জীবনের চাকা বা হুইল অফ লাইফের মতো টুলগুলো কাজে আসে। আচ্ছা। এটা আমাদের জীবনের বিভিন্ন দিক, যেমন স্বাস্থ্য, পরিবার, আর্থিক অবস্থা, আধ্যাত্মিকতা, এগুলোর একটা ভিজুয়াল চিত্র দেয়। আমরা যখন দেখি যে আমাদের চাকার কোনো একটা দিক একদম ছোট বা দুর্বল, তখন আমরা বুঝতে পারি যে জীবনের গাড়িটা মসৃণভাবে চলবে না। তার মানে এটা আমাদের মনে করিয়ে দেয় যে শুধু কাজেই নয়, জীবনের অন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতেও সময় দেওয়া প্রয়োজন। অবশ্যই। আর এর জন্য ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য আলাদা উন্নতির বিভাগ বা ক্যাটাগরিজ অফ ইমপ্রুভমেন্ট তৈরি করার কথা বলা হয়েছে। যেমন কেউ হয়তো তার স্বাস্থ্যের জন্য একটি বিভাগ তৈরি করল, যার নাম শারীরিক শক্তি বা ফিজিক্যাল পাওয়ার। ব্যবসার জন্য হতে পারে গ্রাহক আকর্ষণ করার একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা। এই বিভাগগুলো আমাদের জীবনের বড় ক্ষেত্রগুলোকে পরিচালনা করতে সাহায্য করে। ওয়ার্কবুকটিতে একটা মজার পরামর্শ আছে। এই বিভাগগুলোকে আরও আকর্ষণীয় করতে এগুলোর জন্য আকর্ষণীয় ভূমিকা বা জুসি রোলস তৈরি করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা বেশ মজার। যেমন শুধু স্বাস্থ্য বিভাগ না বলে নিজেকে ওয়ার্কআউট ওয়ারিয়র বা শক্তির আধার হিসেবে ভাবা। এটা শুনতে একটু নাটকীয় লাগতে পারে, কিন্তু কাজ করে। হ্যাঁ, যখন কোনো কাজ আমাদের আত্মপরিচয়ের সাথে জুড়ে যায়, তখন সেই কাজটা করার জন্য আমরা ভেতর থেকে অনেক বেশি উৎসাহ পাই। তখন জিমে যাওয়াটা আর একটা বিরক্তিকর কাজ মনে হয় না, বরং একজন ওয়ার্কআউট ওয়ারিয়রের স্বাভাবিক আচরণ বলে মনে হয়। এই দর্শনটা তো দারুণ শোনায়, কিন্তু প্রশ্ন হল আমাদের প্রতিদিনের জীবনে এটা বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়। এর কোনো নির্দিষ্ট ধাপ আছে কি? হ্যাঁ, এখানেই আরপিএম পরিকল্পনার 5টি প্রধান ধাপ বা 5 মাস্টার স্টেপস চলে আসে। এই ধাপগুলো অনুসরণ করলেই দর্শনটাকে বাস্তবে রূপ দেয়া সম্ভব। আচ্ছা, তাহলে প্রথম ধাপটা কি? প্রথম ধাপটা
খুব সাধারণ মনে হলেও এর শক্তি অনেক। ধাপটি হল ক্যাপচা। ক্যাপচার মানে? মাথায় যা যা আছে সব লিখে ফেলা। একদম। কাজ, চিন্তা, আইডিয়া, উদ্বেগ যা যা ঘুরপাক খাচ্ছে সবকিছু একটা জায়গায় লিখে ফেলা। একে ব্রেন ডাম্পও বলা যেতে পারে। আমি নিজের কথাই বলি, একসময় মাথায় শত শত চিন্তা ঘুরত। যেদিন থেকে সব কিছু একটা জায়গায় লিখে ফেলতে শুরু করলাম, মনে হলো যেন মাথার ওপর থেকে 10 কেজি ওজন নেমে গেল। এর মূল উদ্দেশ্যই হল মাথাটাকে খালি করা, যাতে আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি। মাথা খালি হওয়ার পর দ্বিতীয় ধাপ হল একটি আরপিএম প্ল্যান তৈরি করা। এখানে ওই বিশৃঙ্খল তালিকা থেকে সম্পর্কিত কাজগুলোকে একত্রিত করে প্রতিটি ফলাফলের জন্য একটি করে আরপিএম ব্লক তৈরি করা হয়। আর এই ব্লকটা তৈরি হয় আমাদের সেই 3টি জাদুকরী প্রশ্ন ব্যবহার করে। হ্যাঁ, ফলাফল কি, উদ্দেশ্য কেন এবং কার্যপরিকল্পনা কি। তৃতীয় ধাপ সময় নির্দিষ্ট করা বা কমিট টু ব্লক টাইম। আর সত্যি বলতে এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। ঠিক। ক্যালেন্ডারের সময় ব্লক করা সহজ, কিন্তু সেই সময়টাকে রক্ষা করা, অন্য সব ডিস্ট্র্যাকশন থেকে বাঁচিয়ে রাখাটাই আসল চ্যালেঞ্জ। এর মানে হল ওই নির্দিষ্ট সময়ে ফোন সাইলেন্ট রাখা বা ইমেল নোটিফিকেশন বন্ধ করে দেওয়া। চতুর্থ ধাপটি যৌক্তিক, সেই ব্লক করা সময়কে শিডিউল করা, অর্থাৎ ক্যালেন্ডারে নির্দিষ্ট করে দেওয়া যে কখন কোন কাজটি করা হবে। আর পঞ্চম এবং শেষ ধাপটি আমার সবচেয়ে পছন্দের, উদযাপন করা। ঠিক, কাজ সম্পন্ন, পরিমাপ এবং উদযাপন করা। আমরা প্রায়ই একটা কাজ শেষ করে পরেরটায় ঝাঁপিয়ে পড়ি, কিন্তু ছোট বড় সব সাফল্যকে উদযাপন করাটা আমাদের মস্তিষ্কে ইতিবাচক শক্তি যোগায় এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। পুরো প্রক্রিয়াটি বোঝার জন্য ওয়ার্কবুকটিতে সকার মমের একটি অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে। ও হ্যাঁ, একজন মায়ের দিনের কাজের তালিকা কতটা দীর্ঘ আর ক্লান্তিকর হতে পারে তা আমরা কল্পনা করতে পারি। বিল দেওয়া, বাচ্চাদের স্কুলে পৌঁছানো, বাজার করা, লন্ড্রি করা, কাজের কোনো শেষ নেই। কিন্তু আরপিএম ব্যবহার করে সেই মায়ের দৃষ্টিভঙ্গিটাই বদলে গিয়েছিল। তার কাজের ফলাফল শুধু বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া ছিল না, তিনি তার ফলাফলকে নতুনভাবে সংজ্ঞায়িত করলেন। আমার সন্তানদের সাথে গভীর স্তরে সংযোগ স্থাপন করা। বাহ! তার উদ্দেশ্য ছিল, একজন মা হিসেবে এটাই তো আমার আসল পরিচয়, এটাই আমার মূল কাজ। এই ছোট্ট মানসিকতার পরিবর্তনটাই তার সারাদিনের কাজের অনুভূতি বদলে দিয়েছিল। ভাবুন একবার, গাড়িতে করে স্কুলে যাওয়ার সময়টা তখন আর একটা বিরক্তিকর কাজ থাকল না, বরং সন্তানদের সাথে কথা বলার, তাদের দিনটা কেমন যাবে তা শোনার একটা দারুণ সুযোগে পরিণত হল। ঠিক, তার সেই বিশাল ক্লান্তিকর কাজের তালিকাটা মাত্র 4টি অর্থপূর্ণ ফলাফলে পরিণত হয়েছিল। যেমন 1. সন্তানদের সাথে সংযোগ স্থাপন, 2. একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঘর তৈরি করা ইত্যাদি। এই উদাহরণটা চঙ্কি বা তথ্যকে ছোট ছোট অর্থপূর্ণ অংশে ভাগ করার গুরুত্বকে দারুণভাবে তুলে ধরে। বিষয়টা অনেকটা ফোন নম্বর মনে রাখার মতো। ঠিক। আমরা তো 01711 এভাবে একটা একটা করে সংখ্যা মনে রাখি না, আমরা বলি 017 আর 11 এভাবে ছোট ছোট অংশে ভাগ করে নিই। আরপিএম ব্লকগুলো আমাদের বিশাল কাজের তালিকাকে ঠিক এভাবেই কয়েকটি সহজ এবং পরিচালনাযোগ্য অংশে ভাগ করে দেয়। এতে মানসিক চাপ অনেক কমে যায়। আর এই একই পদ্ধতি শুধু দৈনন্দিন কাজের জন্য নয়, জীবনের বড় বড় লক্ষ্যের জন্যও ব্যবহার করা যায়। ওয়ার্কবুকটিতে আরপিএম প্রজেক্ট প্ল্যানের কথা বলা হয়েছে। এটাকে একটা পিরামিডের মতো ভাবা যেতে পারে, তাই না? একদম। একেবারে ওপরে আছে আপনার জীবনের বড় ক্ষেত্র বা এরিয়া, যেমন ক্যারিয়ার। তার নিচে আছে উন্নতির বিভাগ বা ক্যাটেগরি, যেমন বিক্রি বৃদ্ধি। তারও নিচে আছে নির্দিষ্ট প্রজেক্ট, যেমন নতুন মার্কেটিং ক্যাম্পেইন চালু করা। আর সবশেষে প্রতিদিনের কাজ, যা আরপিএম ব্লক দিয়ে সাজানো। এভাবে জীবনের বড় লক্ষ্যগুলোকেও ছোট ছোট ধাপে ভাগ করে ফেলা যায়। ওয়ার্কবুকে ওজন কমানোর জন্য বিগ ব্যাড ডগ নামের এক ব্যক্তির প্রজেক্ট প্ল্যানের কথা বলা হয়েছে, যা বেশ মজার। হ্যাঁ, তিনি তার ওজন কমানোর প্রজেক্টকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং প্রতিটি ধাপকে আরপিএম ব্লক দিয়ে সাজিয়েছিলেন। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হল,
আরপিএম আমাদের কাজভিত্তিক মানসিকতা থেকে বের করে আনে। আমাদের দিনের শুরুতে প্রশ্নটা আর আমার কি করতে হবে থাকে না। বরং প্রশ্নটা হয়, আজকে আমি কোন ফলাফলটা অর্জন করতে চাই এবং কেন এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক, এটা কেবল একটা সময়সূচি ব্যবস্থাপনার পদ্ধতি নয়, বরং নিজের জীবনকে সচেতনভাবে ডিজাইন করার একটা শক্তিশালী উপায়। এবং আলোচনার শুরুতে আমরা যে ধারণাটি নিয়ে কথা বলেছিলাম, সময় হলো একটি অনুভূতি, তার সাথে এটা সরাসরি যুক্ত। একদম। এই পদ্ধতিটি শুধু আমাদের সময় বাঁচায় না, বরং প্রতিদিনের কাজে পরিপূর্ণতার অনুভূতি যোগ করে। এর ফলে সময়কে আর সীমাবদ্ধ বা চাপের উৎস বলে মনে হয় না, বরং সময়কে আনন্দদায়ক ও বিস্তৃত মনে হয়। কারণ আমরা সেই সময়টা এমন কাজে ব্যয় করছি যা আমাদের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। একদম। জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার অনুভূতিটাই অন্যরকম। পুরো দর্শনের চূড়া। কোড অফ কন্ডাক্ট। হ্যাঁ, একটি ব্যক্তিগত আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট তৈরি করা। এটি প্রতিদিন কি করতে হবে তা নিয়ে নয়, বরং প্রতিদিন কেমন থাকতে হবে বা কেমন অনুভব করতে হবে তা নির্ধারণ করে। যেমন, আমার আচরণবিধি হতে পারে আমি প্রতিদিন কৃতজ্ঞ থাকব, কৌতূহলী থাকব এবং ভালোবাসার সাথে কাজ করব। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের চূড়ান্ত বিজয় কেবল লক্ষ্য অর্জন নয়, বরং নিজের মানসিক অবস্থাকে আয়ত্তে আনা। দারুণ একটা ভাবনা। তাই শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই, যদি দৈনন্দিন জীবনের জন্য একটি ব্যক্তিগত আচরণবিধি তৈরি করতে হয়, তবে আপনার আচরণবিধির প্রথম 3টি নিয়ম কী হবে?